দর্শক আমন্ত্রণ এটিএন নিউজের সাপ্তাহিক আয়োজন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি গোলাম কাদির রবু। মূলত অর্থনীতি এবং ব্যবসা বাণিজ্যের নানা দিক নিয়ে আমরা এই অনুষ্ঠানে আলোচনা করে থাকি। আজ আমরা আলোচনা করব বাংলাদেশের সমসাময়িক ব্যবসায়িক পরিবেশ এবং বাস্তবতা নিয়ে। আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন সিএসআরএম স্টিলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহজাহান। জনাব শাহজাহান, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আলোচনায়। ধন্যবাদ আপনাকে, এবং আজকে যারা দেখছেন আপনি টিভির সামনে আছেন তাদেরকে অনেক ধন্যবাদ। জি, আলোচনার শুরুতে আপনার কাছে একটি প্রশ্ন করতে চাই। সেটি হচ্ছে যে যেহেতু আমাদের আলোচনার বিষয় হচ্ছে ব্যবসায়িক পরিবেশ এবং আপনারা যারা ব্যবসা করছেন তারা আসলে বাংলাদেশে কী রকমের বাস্তবতা আপনারা এখন ফেস করছেন এবং সেটি আপনারা মোকাবেলায় করছেন কিভাবে, সেসব নিয়েই তো আমার আলোচনা। তো তার আগে আপনার কাছে একটু জানতে চাই, আপনি যখন জীবনের শুরুতে পড়াশোনা শেষ করে, আপনি তো নটরডেম কলেজে পড়াশোনা করেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন, তারপর পরে আপনি ব্যবসায় এসেছেন, ঠিক ওই সময় আপনি যে সমস্ত চ্যালেঞ্জের মুখোমুখি আপনি হয়েছিলেন, ঠিক এত বছর পরে সেই পরিস্থিতির কি খুব বেশি উন্নতি হয়েছে নাকি একটু যদি রূপান্তরের গল্পটা যদি আপনি আমাদেরকে একটু বলতেন। আসলে প্রত্যেকটা মানুষই যখন পড়াশোনা করে বা তখন কিন্তু তার একটা স্ট্রাকচার থাকে। সে মনে করে যে আসলে আমি যেভাবে সব কিছু শিখেছি বা নিয়েছি, আমার পরবর্তী কর্মস্থলে মনে হয় বিষয়গুলো এরকমই হবে। আমার ক্ষেত্রে যেটা হয়েছে, আমি পড়াশোনা শেষ করে যখন ইন্ডাস্ট্রিতে আসলাম, ব্যবসা পরিবেশে আসলাম, আমি মনে করতাম যে আমি যেটা চিন্তা করছি, আমি যেটা যেভাবে দেখতেছি সবাই মনে হয় একইভাবে দেখে। কিন্তু আমি তখন ধাক্কা খেলাম যে আসলে আমি যেই চিন্তাধারার মধ্যে আছি, যেভাবে আমি সব কিছু দেখি, আসলে সবাই সেইভাবে দেখছে না। তো তখন আমি একটা প্রচণ্ড একটা ধাক্কার মধ্যে পড়ে গেলাম, এবং সেই যে সিচুয়েশন সেটাকে অ্যাডপ্ট করতে আমার অনেক সময় লেগেছে। নিজেকে পরিবর্তন করতে হয়েছে, সেই ধারার সাথে নিজেকে মেলাতে হয়েছে। সো এটা কিন্তু একটা চ্যালেঞ্জ ছিল ওই সময় আমার জন্য। কারণ নিজেকে আমি যেভাবে গড়ে তুলেছি, যেই সততা নিয়ে গড়ে তুলেছি, যেই ভেবেছি যে সব কিছু যেভাবে হবে, যত সুন্দরভাবে হবে, সবাই আমাকে যেভাবে সহযোগিতা করবে, বা আমার কমিটমেন্টগুলো যেভাবে মানুষের কাছে আমি থ্রো করতেছি, তারাও আমার সাথে সেই একই কমিটমেন্টটা রেখে কাজ করবে, কিন্তু সেটা কিন্তু আমি ওইভাবে উল্টো চিত্র। সুতরাং ওইটাকে অ্যাডজাস্ট করতে আমাকে কিন্তু অনেক বেগ পেতে হচ্ছে। তারপরে যেটা আপনি বললেন যে একজন এন্টারপ্রেনিয়র যখন সে শুরু করে, তো তার বাস্তবতা, তার শিক্ষাগত অবস্থান এবং বাস্তবতার সাথে অনেক অমিল থাকে। যেমন যে কোনো কিছু শুরু করতে গেলে আপনাকে গভর্নমেন্টের বিভিন্ন দপ্তরে আপনাকে যেতেই হবে, কারণ আপনার পারমিশনের ব্যাপার আছে, অন্যান্য আদার্স অনেক ইস্যুস আছে। তো এই জায়গাটা কিন্তু একটা বড় সমস্যা আমি ফেস করেছি আমার লাইফে। ধরেন আপনি একটা পাওয়ার লাইন নেবেন আপনার ইন্ডাস্ট্রি করার জন্য, আপনি একটা গ্যাসের লাইন নেবেন, বা একটা বিদ্যুতের লাইন নেবেন, বা আপনি একটা পরিবেশ অধিদপ্তরের একটা লাইসেন্স আপনাকে নিতে হবে, আপনাকে বিএসটিআই এর অনুমোদন নিতে হবে। এরকম আরও অনেকগুলা আপনাকে এলসি করার জন্যে আপনাকে বোর্ড অফ ইনভেস্টমেন্টের অনেকগুলো সংস্থার অনুমোদন লাগবে। এই অনুমোদনগুলা প্রাপ্তির সাপেক্ষে আপনাকে যেই পরিমাণে পরিশ্রম করতে হবে এবং যেই পরিমাণ ধর্ণা দিতে হবে, সেটা কিন্তু একজন এন্টারপ্রেনার প্রথমেই সে ডিমোরালাইজড হয়ে যায়। এবং সেখানেই তো আসে আপনার যে ঘুষ, কারাপশন, স্পিড মানি, যাই বলেন আপনি, এই সমস্ত বিষয়গুলো তো আসলে যত সহজভাবে বলতে পারছেন, আমরা ব্যবসায়ীরা আসলে অতটা সহজভাবে বলতে পারি না, কারণ এটা আমরা সকলেই জানি যে হোয়াট হ্যাপেন্ড। আমার প্রশ্নটা ছিল যে ঠিক ওই সময় আপনি যে বাস্তবতা ফেস করেছিলেন, ঠিক এত বছর পরেও কি সেই পরিস্থিতির কি খুব বেশি উন্নতি হয়েছে? না, উন্নতি আমি বলবো যে তেমন কিছুই হয় নাই, বরঞ্চ ডিটোরিয়েট করছে। আগে ধরেন যে কাজটা আপনি অল্প টাকায় সেরে নিতে পারতেন, সেটা কিন্তু এখন ওই জায়গায় নেই। আপনাকে অনেক বেশি এটার পিছনে শ্রম এবং খরচ দুইটাই করতে হচ্ছে। এটা খুব কষ্টের এবং আমাদের জন্য খুবই দুঃখের একটা বিষয়। আচ্ছা,
আরেকটি বিষয় সেটা হচ্ছে যে আমরা বিভিন্ন সময় আপনারা ব্যবসায়ীরাও বিভিন্ন সভা সেমিনারে বিভিন্ন কথা বলেন, বিশেষ করে ব্যবসায়িক পরিবেশ কিংবা ডুইং বিজনেস কস্টের কথা বলেন, যে আমরা রিপোর্টাররাও অনেক সময় রিপোর্ট করতে গিয়ে এই সমস্ত বাস্তবতার কথাই তুলে ধরি। বাংলাদেশে আসলে ব্যবসায়িক পরিবেশটা আসলে এখন কেমন এবং এখানে ব্যবসা করার ক্ষেত্রে খরচটা আসলে কেন বাড়ছে? আপনাদের বাস্তব অভিজ্ঞতাটা কি বলে? এখানে অনেকগুলো প্রতিবন্ধকতা কিন্তু আছে। জি, সবসময় কিছু প্রতিবন্ধকতা থাকে যেটাকে সহজে ওভারকাম করা যায়, অনেকগুলোকে ওভারকাম করা কঠিন হয়। কিন্তু বর্তমানে বাস্তবতা যেটা, সেটা হচ্ছে যে এই প্রতিবন্ধকগুলোকে আমরা আসলে ওভারকাম করতে পারছি না। আচ্ছা, যেমন আপনাকে যদি ব্যাংকিং সেক্টরের কথাই বলি, আসলে আলটিমেটলি বিজনেস করতে গেলে আপনাকে ব্যাংকের একটা সাপোর্ট নিতেই হয়। রেট অফ ইন্টারেস্ট বা ব্যাংকের প্রফিট রেটটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে এটা আমরা সকলেই জানি। ইটস নট পসিবল। এটা ইন্ডাস্ট্রি টিকে থাকা বা আপনি সারা বছর কাজ করে 10% প্রফিট করে তো ডিফিকাল্ট, সেখানে ব্যাংকে যদি চার্জ করে 15%, তাহলে কীভাবে সার্ভাইভ করবে আপনি বলেন? এই অবস্থা যদি পরিবর্তন না হয়, ভেরি ডিফিকাল্ট টু সার্ভাইভ। আপনার অনেক ব্যাংক ঋণ খেলাপি অনেক বেড়ে গেছে। আপনি কিন্তু সমস্ত ঋণ খেলাপির জন্য বিজনেসম্যানকে দোষারোপ করতে পারবেন না। সিচুয়েশন তাকে বাধ্য করছে। উনি যেটা আর্ন করতেছে এর চেয়ে বেশি যদি ব্যাংকে দিতে হচ্ছে, উনি সেই জায়গাটা থেকে বের হয়ে আসতে পারতেছে না। সে এই জন্য ব্যাংকের ঋণ খেলাপিও বাড়তেছে, এটাও একটা বড় কারণ। তারপরে আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন অত্যন্ত ডিটোরিয়েট করছে। পুলিশ প্রশাসন হয়তো চেষ্টা করছে, কিন্তু দেখেন যদি আমরা আমাদের ইন্ডাস্ট্রির কথা বলি, রড একটা ভ্যালুয়েবল প্রোডাক্ট। এক গাড়ি রড যদি 20 টন হয়, সেটা অ্যাটলিস্ট আপনার 16-17 লাখ টাকা চলে আসে। রডের ছিনতাই ব্যাপক বেড়ে গেছে, ব্যাপক। আপনার রড ট্রাকগুলো মুভি করে রাতের বেলা, ফ্যাক্টরি থেকে দিনের বেলা ট্রাক বের হতে পারে না। এই তখনই সন্ধ্যার পর থেকে আমাদের সিএসআর এরকম 2টা রডের ট্রাক ছিনতাই হয়েছে। ড্রাইভারকে হাত পা বেঁধে ফেলে দিয়ে তারা রড নিয়ে চলে গেছে, আমরা এই হদিস পাইনি। নট অনলি আস, এরকম আরো অনেকগুলো ইন্ডাস্ট্রির এরকম রডের ট্রাক আমরা দেখি অনেক সময় রপ্তানির মাল যাচ্ছে এয়ারপোর্টে কিংবা চট্টগ্রাম বন্দরের দিকে, কিন্তু সেখানে রাস্তা থেকে ছিনতাই হয়ে যাচ্ছে। রাইট। তো এই যে এই অবস্থা, এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে বর্তমান সিচুয়েশন, এটা যদি চেঞ্জ না হয়, এমনিতে তো আমরা একটা ভয়াবহ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি। তাহলে আমরা আসলে কিভাবে স্মুথলি কাজগুলো করব? আমরা কি ব্যবসায়িক ম্যানেজমেন্টটাকে ধরে রেখে সামনের দিকে এগিয়ে যাব, না এই সমস্ত উদ্ভট চিন্তাগুলোকে আমরা এবং উদ্ভট পরিস্থিতিকে আমরা মেকআপ করব? এই জন্য কিন্তু আমি মনে করি যে বর্তমান সরকারে যারা আছেন তাদেরকে আরো ভালোভাবে দেখতে হবে, বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতি। তার মানে এগুলো আপনাদেরকে পেছনের দিকে টেনে নিয়ে যাচ্ছে। অবভিয়াসলি আমি তো আপনাকে বললাম যে ব্যাংকের যে প্রফিট রেট, আইন শৃঙ্খলা পরিস্থিতি, তারপরে এখনো টিনলাম যে আপনি একটা নতুন গ্যাসের প্রয়োজন, সে ফর এক্সাম্পল আপনার একটা বিদ্যুতের কানেকশন প্রয়োজন বা গ্যাসের আপনাকে লোড বৃদ্ধির প্রয়োজন। আপনাকে তো প্রতিনিয়ত ইন্ডাস্ট্রিকে যেটা করতে হয় সেটা হচ্ছে প্রতিনিয়ত আপগ্রেড করতে হয়, নতুন নতুন মেশিনারিজ আসে, সেটাকে ইম্পোজ করতে হয়। এই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে গ্যাসের কিছু লোড বৃদ্ধি করতে হচ্ছে, বিদ্যুতের কিছু লোড বৃদ্ধি করতে, এই যে প্রক্রিয়াগুলো, এগুলো কিন্তু এখনো সহজ হয় নাই। আপনি যে কথাটি বলছিলেন যে ব্যাংকের ক্ষেত্রে যে হাই ইন্টারেস্টটা, এটা আপনাদেরকে সবচেয়ে বেশি ভোগাচ্ছে। আরেকটি বিষয় আপনি বলছিলেন যে কিছু ঋণ খেলাপি ব্যক্তির জন্য ভালো ব্যবসায়ীদেরকে কেন, মানে তার ইম্প্যাক্টটা তাদেরকে কেন পোহাতে হবে? আজকে তো ব্যাংকের ইন্টারেস্ট রেটটা বাড়ার পেছনে তো খেলাফি ঋণও দায়ী, ডেফিনেটলি, যেটার মাসুল হয়তো আপনাদের মতো ভালো ব্যবসায়ীদেরকে দিতে হচ্ছে। ডেফিনেটলি, আপনি তো তাই বলতে চাচ্ছেন? ডেফিনেটলি। আসলে ব্যাংকের কস্টটা কেন বাড়লো, সেটা যদি আমরা সেই দিকে পিছন দিকে যাই তাহলে এই কথাগুলো আসে। বিগত সরকারের সময় আমরা যেটা দেখেছি সেটা এভরিবডি নোজ যে হোয়াট হ্যাপেন্ড ইন ব্যাংকিং সেক্টর, কি হয়েছে। যে মানে নানানভাবে ব্যাংক থেকে যারা অব্যবসায়ী, নামে বেনামে ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা নিয়ে বিদেশে পাচার করে দিচ্ছে। ব্যাংকগুলা কেন দিল বা কি কারণে তারা এই লোনগুলো পেল, অনেকটা রাজনৈতিক প্রভাব সেখানে কাজ করেছে। এতে কি হচ্ছে, আমরা যারা বিজনেসে আছি বা রিয়েল বিজনেস করার চেষ্টা করি বা রিয়েল বিজনেসম্যান যারা, এই প্রভাবটা কিন্তু তাদের উপরে এসে পড়েছে। ব্যাংক কি করছে, ব্যাংক যখন দেখেছে তাদের ইনকাম কমে গেছে,
ইনকাম বাড়ানোর জন্য তারা কি করেছে, রেট অফ ইন্টারেস্টটা বাড়িয়ে দিয়েছে। আপনি যেটা বলছিলেন যে এই সমস্ত কারণে ভালো ব্যবসায়ীদের উপরও প্রভাব পড়েছে ভীষণভাবে। আপনার কাছে আমি জানতে চাইবো সেটি হচ্ছে, তাহলে এই ক্ষেত্রে ভালো ব্যবসায়ীদেরকে সুরক্ষা দেওয়ার ক্ষেত্রে ব্যাংকগুলো কি পদক্ষেপ নিতে পারে, কিংবা সরকারি বা কি পদক্ষেপটা নিতে পারে, সে ব্যাপারে আপনার কাছ থেকে আরও কথা শুনবো। তার আগে নিচ্ছে ছোট্ট একটি বিরতি। দর্শক, আপনারা দেখছেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক। এবার নিচ্ছি ছোট্ট একটি বিরতি আমাদের সঙ্গে। দর্শক, বিরতির পর আমরা আবারও ফিরে এলাম পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক অনুষ্ঠানে। আজ আমরা আলোচনা করছি দেশের ব্যবসায়িক পরিবেশ এবং বাস্তবতা নিয়ে। আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন বাংলাদেশের নাম করা একটি রড কোম্পানি CSRM, তার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহজাহান। জি, আপনাকে বিরতির পর আরেকবার স্বাগত জানাচ্ছি। জি, বিরতির আগে আপনার কাছে আমি একটি প্রশ্ন করেছিলাম, সেটি হচ্ছে এই যে ভালো ব্যবসায়ীরাও আসলে অনেক সময় খারাপ ব্যবসায়ীদের কারণে কিংবা ঋণখেলাপি ব্যবসায়ীদের কারণে তারাও আসলে নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়। সেক্ষেত্রে সরকার আসলে ভালো ব্যবসায়ীদের কিংবা যারা বিতর্কিত নন, যারা ঋণখেলাপি নন, যারা আসলে প্রপার ব্যবসা করছে, তাদেরকে আসলে কিভাবে সহায়তা দিতে পারে সরকার কিংবা ব্যাংকের দিক থেকে? আমার মনে হয় যে প্রথমেই ব্যাংকগুলোকে প্রভাব মুক্ত থাকতে হবে, যে এমন যাতে না হয় ওভার দ্য ফোন ব্যাংকের এমডিকে বলে, মানে এটা কি পলিটিক্যাল প্রভাবের কথা বলছেন? মুক্ত থাকতে হবে, সম্পূর্ণ পলিটিক্যাল প্রভাব মুক্ত থাকতে হবে। তাইলে আমার মনে হয় যে 80% প্রবলেম সলভ হবে। দ্বিতীয়ত, ব্যাংকগুলোর কাছে কিন্তু একটা অ্যাসেসমেন্ট আছে কারা ভালো ব্যবসায়ী, কারা ভালো ব্যবসায়ী না। আর ব্যাংকগুলোর মধ্যে একটা বাজে প্রতিযোগিতা আগে ছিল, যেটা আমি খেয়াল করেছি। একজন বিজনেসম্যান ভালো করছে, সমস্ত ব্যাংক তাকে সাপোর্ট দেওয়ার জন্য পিছনে পিছনে ঘুরঘুর করতেছে। তখন কিন্তু যেই এন্টারপ্রেনিয়র কাছে অনেকগুলো ব্যাংক যাচ্ছে, তাকে অনেক সাপোর্ট দিচ্ছে, তখন সে রাইট ট্র্যাক থেকে বাদ দিয়ে নতুন নতুন ব্যবসা করার চিন্তা করে, যেটা এক্সিস্টিং আছে নতুন আরেকটা। ওই বিজনেস সম্পর্কে কিন্তু তার ধারণা থাকে না, তার ধারণা কম থাকে, তখনই দেখা যায় যে বিজনেসে ফেল করে। তো এটা কিন্তু আরো একটা রিজন। তো সুতরাং আমি মনে করি এটা আরেকটা রিজন যে একই গ্রুপকে অনেক ব্যবসা করার জন্য ফান্ডিং করাটাও একটা রিস্কি একটা ইস্যু। মানে একজন মানুষ বা একজন এন্টারপ্রেনিয়র তার কনসেন্ট্রেশন দেওয়ার মতো কতটুকু তার দক্ষতা, কতটুকু তার আছে, সেটা একটা ইস্যু। কিন্তু তাছাড়া এটাও তো বলা হয় যে একজন ব্যবসায়ীকে অনেক টাকা দিয়ে ঝুঁকিতে না ফেলে বরং ক্ষুদ্র 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 ক্ষুদ্রভাবে অনেককে দিলে সেটা ঝুঁকিও তো অনেকটা কমে যায় ব্যাংকের। কিন্তু আমাদের এই দেশে কিন্তু প্র্যাকটিসটা একটু ডিফারেন্ট হয়, উল্টো। আপনি দেখেন যারা এক্সপেনশন করতেছে, এরকম অনেক কোম্পানি আছে, অনেকগুলো গ্রুপ আছে, শুধু এক্সপেনশনই করতেছে, এক্সপেনশন প্রতি বছর তারা 2-3টা ইন্ডাস্ট্রি বাড়াচ্ছে, তেলের মাথায় তেল দেওয়ার একটা প্রবণতা। লাস্টলি কি হচ্ছে জানেন, শেষে দেখা যাচ্ছে যে ওই ইন্ডাস্ট্রিগুলো একটা সময় ম্যানেজমেন্টের কারণে, নানান কিছুর কারণে যখন এটা বেশি হয়ে যায়, তখন ম্যানেজ করা তো কিছু ডিফিকাল্ট, তখন আস্তে আস্তে কলাপস হতে থাকে। ব্যাংকগুলো কিন্তু ওই জায়গাটা ধরা খায়। যে আরেকটা বিষয় আপনি বলছিলেন যে ব্যাংকের হাই ইন্টারেস্ট, এই যে এখন আমরা একটা জিনিস খেয়াল করছি, আপনারা যারা বিজনেসম্যান আছেন, আপনারা ব্যবসা এক্সপানশন করছেন না, সম্প্রসারণ করছেন না, এবং ফরেন ইনভেস্টমেন্টও আমরা সেই রকম দেখছি না, এবং ফরেন ইনভেস্টমেন্ট তো উৎসাহিত হয় লোকাল ইনভেস্টমেন্ট দেখে, সেটাও তো আমরা খুব বেশি দেখছি না। আসলে বিনিয়োগ কমে যাওয়ার কারণও কি ব্যাংক ইন্টারেস্ট একটা বড় কারণ, নাকি আরও কিছু কিছু কারণ আছে? অনেকগুলো কারণই আছে, ব্যাংক ইন্টারেস্ট ইজ ওয়ান অফ দ্যাম, যেটা মেজর ইস্যু। তারপরে ধরেন আইন শৃঙ্খলা পরিস্থিতি আরেকটা ইস্যু। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্টেবল না হয়, তখন নতুন করে কেউ ইনভেস্ট করতে চায় না। আবার এখন যে ইন্টেরিয়াম গভর্নমেন্ট আছে, এটা আরেকটা ইস্যু। একটা রাজনৈতিক আপনার যে প্রবলেমগুলো কিন্তু এখনো সেটেল হয় নাই, একটা দোদুল্যমান অবস্থার মধ্যে আছে। একটা নির্বাচন হয়ে গেলে, একটা আপনার গভর্নমেন্ট আসলে, তখন হয়তো অনেকে আস্থা ফিরে পাবে যে একটা জায়গায়। তার মানে ব্যবসায়ীদেরকে আপনারা দ্বিধান্বিত? অনেকটা দ্বিধান্বিত, কারণ এখন যে গভর্নমেন্ট যে পলিসি নিচ্ছে, পরবর্তী গভর্নমেন্ট এসে সেই পলিসিগুলো ধরে রাখবে কিনা, এটা কিন্তু একটা বিরাট ইস্যু। আপনি এই পলিসির উপর ডিপেন্ড করে একটা ইনভেস্টমেন্টে গেলেন বা একটা কাজে হাত দিলেন, দেখা গেলো যে পরবর্তী গভর্নমেন্টে সেই পলিসিটাকে চেঞ্জ করে দিল। তো এই সমস্ত ভয় কিন্তু মানে উদ্যোক্তাদের মধ্যে আছে। তো এই কারণেও অনেকেই পিছিয়ে আছে যে আমি কাজটা শুরু করব বা করব না, এটা একটা রিজন আছে। আবার যদি আমি আরেকটু কথা বলি,
যে গ্যাস এবং বিদ্যুতের প্রাপ্তির একটা, বিদ্যুৎ অনেকটাই আমরা ক্যাপাবেল, কিন্তু এটার প্রাপ্তির একটা বিষয় আছে। আপনাকে যদি একটা ইন্ডাস্ট্রি করতে হয়, বিদ্যুতের যে আপনাকে কানেকশন নেওয়ার জন্য সমস্ত ইনভেস্টমেন্ট আপনাকে করতে হবে। আচ্ছা, সেই সোর্স থেকে ক্যাবেল টেবিল দিয়ে আপনার প্রিমিসেস পর্যন্ত এই টোটাল এক্সপেন্ডিচার আপনাকে করতে হবে। আপনি কাজ শুরু করার আগেই, ফ্যাক্টরিতে প্রোডাকশন শুরু করার আগেই যেই পরিমাণে ইনভেস্টমেন্ট আপনার হওয়া উচিত, এর চাইতে অনেক বেশি খরচ হয়ে যাচ্ছে এই সমস্ত কাজে। আপনি গ্যাসের একটা লাইন নেবেন, আপনাকে গ্যাসের পারমিশন দিয়েছে, কিন্তু আপনাকে লাইন টেনে আনতে হবে নিজের খরচের মধ্যে দিয়ে। আচ্ছা, এই সমস্ত খরচ কিন্তু দিন দিন বেড়েই যাচ্ছে। মানে ব্যবসায়িক খরচ, ব্যবসায়িক খরচ কিন্তু প্রতিনিয়তই বেড়ে যাচ্ছে। আরেকটা ইস্যু আছে, যেমন বিগত সরকারের সময় অনেকগুলো গ্যাসের অনুমোদন দেওয়া ছিল। সেই অনুমোদনের উপর বেসিস করে অনেকেই ফ্যাক্টরি রিনোভেট করছে, নতুন মেশিনারি এনেছে, অনেকে নতুন ইন্ডাস্ট্রি করেছে। তো এই গভর্নমেন্ট, ইন্টেরিয়াম গভর্নমেন্ট এসে গত ডিসেম্বর থেকে ধরেন সেই কানেকশনগুলো বন্ধ করে রাখছে, সংযোগ দেওয়া বন্ধ রাখছে। যেন আমি একটা গ্যাসের পারমিশন পেয়েছিলাম, কাজ করেছি, আমি নিজের খরচে লাইন টেনে এনেছি, আমার সমস্ত কিছু মেশিনারি আমি বসিয়েছি, ব্যাংক থেকে অনেক ঋণ নিয়েছে, কিন্তু এখন এই গভর্নমেন্টের একটা পলিসির কারণে আমরা সেটা চালু করতে পারছি না। এখন এই অবস্থায় যদি ধরেন আমি এটাকে স্টার্ট করতে না পারি, আমার বার্ডেন কিন্তু দিন দিন বেড়ে যাচ্ছে। আপনারা গভর্নমেন্টকে এই ব্যাপারে পার্সু করছেন? হ্যাঁ, বিভিন্ন লেভেলে আমরা এটা বলার চেষ্টা করতেছি। মন্ত্রণালয়ে যোগাযোগ করেছি, তারা বলতেছে দিচ্ছি, হচ্ছে, এরকম করতেছি, চেষ্টা করতেছি, এইভাবেই চলছে আসলে। যে আমরা এই গ্যাস বিদ্যুৎ নিয়ে আপনার সঙ্গে আরো কথা বলবো, তবে তার আগে নিচ্ছি আরেকটি বিরতি। দর্শক, আপনারা দেখছেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক। এবার নিচ্ছি আরেকটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আমরা আবারও ফিরে এলাম পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক আলোচনায়। আজ আমরা আলোচনা করছি বাংলাদেশের সমসাময়িক ব্যবসায়িক পরিবেশ এবং বাস্তবতা। সেই সঙ্গে আমাদের আলোচনায় উঠে আসছে দেশের রড ইন্ডাস্ট্রির বিভিন্ন কথাও আমরা আলোচনা করছি। আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন CSRM স্টিলের ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ শাহজাহান। যে আপনাকে আরেকবার স্বাগত জানাচ্ছি। জি, বিরতির আগে আমরা যে বিষয়ে কথা বলছিলাম, যে এই যে গ্যাস এবং বিদ্যুতের যে সমস্যাগুলো, তো গ্যাসের ক্ষেত্রে তো আমরা আপনার কাছ থেকে জানলাম যে নতুন সংযোগ এখন বন্ধ আছে। বিদ্যুতের ক্ষেত্রে কি অবস্থা? আপনারা কি এখন বিদ্যুৎ পাচ্ছেন চাহিদা মতো? বিদ্যুৎ ধরেন পাওয়া যাচ্ছে না এরকম বলবো না, পাওয়া যায়। তবে ফ্যাক্টরি একটা মেশিনারিজ অলওয়েজ একটা রিনোভেশনের মধ্যে থাকতে হয়। জি, সময়ের সাথে সাথে তাল মিলিয়ে আমাদেরকে চলতে হয়। জি, তো এক্সপেনশন ক্ষেত্রে আমাদের প্রবলেম হচ্ছে। আচ্ছা, এক্সপেনশন করতে গেলে বিদ্যুতের আরও কিছু লোড লাগতেছে, গ্যাসের কিছু লোড লাগতেছে, এই জায়গাগুলোর মধ্যে আমরা প্রবলেমে পড়তেছি। তো এই বিদ্যুতের জন্য আমাদেরকে যদি নতুন করে কিছু নিতে হয়, সমস্ত খরচ আমাদেরকে দিতে হচ্ছে। আরেকটি মানে ভয়ের বিষয় হচ্ছে যে যেভাবে বিদ্যুতের রেট বাড়তেছে প্রতিনিয়ত, বিগত সরকারের সময় আমরা দেখেছি, এটা কিন্তু একটা এক্সট্রিম পর্যায়ে এখন আছে। সামনে কী হবে আমি জানি না। এই বিদ্যুতের কষ্টের কারণে এবং গ্যাসের মূল্য বৃদ্ধির কারণে আমরা কিন্তু শিল্পায়নে অনেক ঝুঁকির মধ্যে আছি। যারা এক্সিস্টিং আছে তাদের কস্টিং অনেক বেড়ে গেছে। জি, যার প্রভাব তো ভোক্তাদের উপরও এসে পড়ছে। ডেফিনেটলি, আলটিমেটলি ডেফিনেটলি এটাই হয়। সবসময় ভোক্তাদের উপরে পড়ে, এটা সত্য। আবার অনেক সময় আমরাও ঝুঁকির মধ্যে থেকে যাই, কারণ এই বর্তমানে আমরা যেই অবস্থার মধ্যে আছে, বিশেষ করে রড শিল্প, কনস্ট্রাকশন রিলেটেড যে সমস্ত শিল্প প্রতিষ্ঠানগুলো আছে, আপনি জানেন ইকোনমিটা স্লো যাচ্ছে, কনস্ট্রাকশন কাজগুলো একটু কম হচ্ছে, গভর্নমেন্টের নতুন নতুন প্রকল্পগুলো ওইভাবে আসছে না। তো স্বাভাবিক কারণেই আমাদের উৎপাদিত প্রোডাক্টের ডিমান্ড অনেকটা কমে গিয়েছে। তো আমরা নিজেদেরকে সার্ভাইভ করার জন্য বিভিন্ন সময়ে আমাদের কস্টিং প্রাইজের চাইতেও কমে আমাদের মাল বাজারজাত করতে হচ্ছে। সো এই যে একটা এই যে অবস্থা চলছে, এতে কিন্তু আমরা লুজার হচ্ছে। তো এটা কিন্তু ভোক্তার উপরে পড়ছে না, আমাদের কস্ট বৃদ্ধি পাচ্ছে, কম দামেও আমাদের সার্ভাইভের জন্য, যেহেতু এখন ডিমান্ডটা কম,
এটা আমাদের ইন্ডাস্ট্রিকে টিকিয়ে রাখার এই জন্য পরিস্থিতি তো গত 2-3 বছর ধরেই চলছে, সেটা কি এখনো কি সেটার পরিবর্তন হয়নি? এখনো কিন্তু সেই জায়গাটায় আমরা বের হতে পারি নাই। আমি যদি রড শিল্পের কথা বলি, বাংলাদেশে এখন অনেক রড শিল্প বন্ধ হয়ে গেছে। আচ্ছা, কেন বন্ধ হলো? প্রশ্ন স্বাভাবিকভাবেই আসে। কেউ তো তার ইন্ডাস্ট্রি বন্ধ করতে চায় না। ওই একটাই কারণ, আসলে সে আর কুলিয়ে উঠতে পারতেছে না। তার কস্টিং প্রাইজেও সে প্রোডাক্টটাকে বাজারে দিতে পারছে না, লস করে ব্যাংকের দায় দেনা সহ ইন্ডাস্ট্রিটা বন্ধ করতে সে বাধ্য হচ্ছে। এরকম যদি অবস্থা চলতে থাকে, সামনের পরিস্থিতি হয়তো আরো ভয়াবহ হতে পারে। এখন আমাদের যে রড ইন্ডাস্ট্রিগুলোতে যে উৎপাদিত রড হচ্ছে, সেটি কি আমরা চাহিদার চেয়ে বেশি করছি কিনা? সামনে তো রপ্তানির কথাও আমরা শুনছি 2-1টা কোম্পানির পক্ষ থেকে, সেটি আসলে কি? আসলে কি, মানে আমি যদি একটু আগে যাই, বিগত গভর্নমেন্টের সময় বেশ কিছু কনস্ট্রাকশন এবং বড় বড় অনেকগুলা প্রজেক্ট বাংলাদেশে হয়েছে, প্রকল্প, পদ্মা সেতু, মেট্রো রেল, এসব। ওই ধারাবাহিকতা যদি অব্যাহত থাকে তাহলে কিন্তু সমস্যা হওয়ার কথা না। কিন্তু এই 5ই আগস্টের পরে একটা এই সেক্টরের উপরে একটা ডিস্ট্রাকটিভ, আমি মনে করি যে একটা আঘাত এসছে। হ্যাঁ, নতুন প্রকল্প নাই, ইভেন জনগণও একটা ভয়ের মধ্যে আছে, কনস্ট্রাকশন সবাই একটু স্লো করে দিছে। তো ওই কারণে প্রবলেম হচ্ছে। যদি বাংলাদেশ একটা উন্নয়নশীল দেশ, এখনো উন্নয়নের অনেক ছোঁয়া বাকি আছে। উন্নয়ন করতে গেলে আপনাকে স্টিল, সিমেন্ট এগুলো লাগবেই। সেই হিসাবে কিন্তু আমরা প্রোডাকশন ক্যাপাসিটি যে অনেক বেশি আছে এটা আমি বলবো না। আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা প্রোডাকশন ক্যাপাসিটি ঠিক আছে, কিন্তু বর্তমান সিচুয়েশনের কারণে আমরা এই প্রবলেমটা ফেস করতেছি। তবে আমি খুব আশাবাদী, নিরাশ হওয়ার তো কোনো কারণ নাই। আসলে আশাবাদী হতেই হবে যে হয়তো সামনের সময়ে একটা নির্বাচন হলে, একটা নতুন গভর্নমেন্ট আসলে তখন এই অবস্থা থেকে হয়তো বা আমরা ইনশাল্লাহ বের হতে পারবো। তবে এই সময়টুকু পর্যন্ত টিকে থাকাটা একটু চ্যালেঞ্জিং এর বিষয়। আমরা আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। তো সার্বিকভাবে এই যে আপনি বলছিলেন যে ব্যবসায়িক দিক থেকে নানা প্রতিবন্ধকতার কথা বলছিলেন, রড ইন্ডাস্ট্রির কথাও আপনার আলোচনায় উঠে আসলো, তো সার্বিকভাবে আপনার আসলে আর কি বলার আছে? আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে ওভারঅল ইন্ডাস্ট্রি টিকিয়ে রাখতে হলে ব্যাংকিং যে রেট অফ ইন্টারেস্ট কমাই আনতে হবে, বিদ্যুৎ এবং গ্যাসের মূল্যটাকে একটা সহনীয় পর্যায়ে রাখতে হবে, আর আইন শৃঙ্খলা পরিস্থিতিকে সঠিক জায়গায় নিয়ে আসতে হবে। আদারওয়াইজ দিন দিন আমরা কিন্তু আরও ডিটোরিয়েট করব। এই জায়গাটাকে বর্তমান ইন্টেরিয়র গভর্নমেন্টকে জোর দিতে হবে। আর যে সমস্ত কানেকশন বিগত সরকার দিয়ে গিয়েছিল, গ্যাসের কানেকশন দিয়ে গিয়েছিল, সেইটার উপর বেসিস করে আমরা এক্সপেনশন করেছে, মেশিনারি বসিয়েছে, সেটাকে গত ডিসেম্বর থেকে বন্ধ আছে। এখন এইরকম যদি হয়, আমরা তো ব্যাংকের লোন টোন নিয়ে এই কাজগুলো করেছি, আমরা এটাকে শুরু না করতে পারলে আমরাও দেখা যাবে যে একসময় ব্যাক ফিটে চলে যাব। তো এই সমস্ত ডিসিশনগুলো হুটহাট করে না নিয়ে বাস্তব পরিস্থিতির সাথে মিল রেখে এগুলোকে, এই কানেকশনগুলোকে দিয়ে দেওয়া উচিত। তাহলে কর্মসংস্থানও কিছুটা বৃদ্ধি পাবে। এখানে যে এখন যে দেশে যে একটা মহামারী আকার ধারণ করছে, কর্মসংস্থান নাই, স্থবিরতা অবস্থা, এইগুলো থেকেও আমরা কিছুটা বের হতে পারবো। যে আমরা আলোচনা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ রবে আপনাকে। দর্শক, এই ছিল আজকের পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক। আগামীতে আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন নিউজের সঙ্গেই থাকুন।